আমার বাসার কাজের মেয়েটার বয়স 13। মেয়েটার নাম সুখী। ওই দিন সুখীর খুব পেট ব্যথা হওয়ায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সুখীর চেক আপ করলে বলল সুখী মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ এটা কিভাবে সম্ভব? সুখী অবিবাহিত, আর আমার বাসায় আমি আর অন্য ছাড়া আর কেউ নেই। তাহলে সুখীর এ অবস্থা হবে কেন? অন্য সুখীকে একদম মেয়ের মতো মা মা বলে ভালোবাসি। বিয়ের কয়েকদিন পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনে সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসি। সুখীকে আমরা কাজের জন্য আনিনি। আমি সারাদিন বাসায় একা থাকি, তাই অরণ্য সুখীকে নিয়ে আসছে যাতে করে আমার যেন একা না লাগে। কিন্তু সুখীর এ হাল কে করলো? আমি এপিঠ ওপিঠ ভেবেও যেন কিছু পাচ্ছিলাম না। তাই কিছুটা বিস্মিত হয়েই ডাক্তারকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আর ওর তো এখনো বিয়েও হয়নি। ডাক্তার আমাকে জোর দিয়ে বলল যে সুখী প্রেগন্যান্ট, 6 মাস রানিং। আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখী মা হতে চলেছে, তাই বিশ্বাস না করেও পারছিলাম না। তাহলে কি অরণ্য সুখীর সাথে এমন করেছে? আমি কি ভাবছি? দীর্ঘ 60টা বছর প্রেম করে অনেক কাঠ খড় পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক। আজ কিন্তু অরণ্য এইসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি, বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে কে এমন করলো? এসব ভেবে ভেবেই যেন আমার মাথা ঘুরছিল। আমি কিছু না পেয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সুখীকে জিজ্ঞেস করলাম, মা, তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে মা, তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো? সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছিল না। সে হয়তো বুঝতেই পারছে না আমি কি বলছি। কিছুটা না বুঝে আমাকে উত্তর দিল, কি হবে মামনি, আমার তো কিছুই হয়নি, আর কিসের নোংরা কাজের কথা বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়েই সুখীকে বোঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ করেছি কিনা। সুখী এ কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বোঝাতে চেয়েছি। এবার খেয়াল করলাম সুখী বেশ ভয় লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা সুখী লোকাচ্ছে আর আমাকে বলতে চাচ্ছে না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, সত্যি করে বলো, কেউ কি এমন করেছে? বারবার একই কথা জিজ্ঞেস করায় খেয়াল করলাম মা সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর না সূচক। আমার বুঝতে বাকি রইল না সুখী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি? তাহলে কি অরণ্য সুখীর এ হাল করেছে? না, আমি এসব কি ভাবছি? আমার অরণ্য এমন কখনো হতে পারে না। ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি এইসব কি ভাবছি? তাহলে সুখীর এ অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথা ঝিমঝিম ধরে যাচ্ছে। সারাটা দিন আমার এইভাবে কাটলো। কোনো কাজ করতে আমার মন চায় না। সন্ধ্যায় অরণ্য এসে খেয়াল করলো আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? এভাবে যে বসে আছো মন মারা হয়ে? আমি নিজেকে একটু সামলে ভাবতে লাগলাম অরণ্যকে কি ঘটনাটা বলবো নাকি বলবো না। মনে মনে ভাবলাম এখানেই বলবো না। অরণ্য জড়িত থাকলে তাহলে হাতে নাতে ধরতে পারবো না। তাই অরণ্যকে উত্তর দিলাম না। এমনি বসে আছি, মনটা ভালো লাগছে না। সুখীর পেট ব্যথা
ছিল, তাই ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে উঠল। অস্থির হয়ে বলতে লাগলো, কি বলল ডাক্তারবাবু? সুখী এখন কেমন আছে? অরণ্যের এই অস্থিরতা দেখে আমার কাছে কেমন জানি মনে হতে লাগলো। আমি কিছুটা চমকালাম ওর এই অস্থিরতা দেখে। কিছুটা চমকে নিশ্চুপ কণ্ঠে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছ কেন? অরণ্য হয়তো ভাবিনি আমি এমন একটা জবাব দেব, তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটা বেশ ফ্যাকাশে হয়ে গেল। অধরা, তুমি তো জানোই আমি সুখীকে মেয়ের মতো ভালোবাসি, তাই এই অস্থিরতাটা কাজ করছে। কি তুমি এমন জবাব দিলে কেন? মেয়ের মতো ভালোবাসি? ও, তোমাদের তো আমার পরিচয় দেওয়াই হলো না। আমি অধরা, তেমন কিছুই করি না, একজন গৃহিণী। এই যে অরণ্য, উনি আমার স্বামী। তার 7 বছরের প্রেমের প্রণয় ঘটিয়ে আমাদের ভালোবাসা পূর্ণতা পায় 8 বছর আগে। এর মধ্যে আমাদের কোল আলো করে কেউ আসেনি, তাই সারাক্ষণ একা চুপচাপ থাকতাম। তাই অরণ্য সুখীকে এনে দিয়েছিল, যাতে আমার কষ্ট না হয়। অরণ্য সুখীকে কোথা থেকে এনে দিয়েছে তা আমি জানি না, তবে অরণ্য বলেছিল সুখী নাকি রাস্তায় খুব অসহায় অবস্থায় পড়েছিল, তাই নিয়ে আসছে। আমারও সুখীকে দেখে বেশ মায়া লাগলো, আর ওকে নিজের কাছেই রেখে দিলাম। অরণ্য আর আমি দুজনে সুখীকে নিজের মেয়ের মতো আদর করি, কিন্তু হুট করে ডাক্তার এমন বলায় বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কারণ এই বাড়িতে আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকে না। একজন এসে বাজার করে দিয়ে যায়, কিন্তু সে কখনো বাড়িতে প্রবেশ করেনি। তাই সন্দেহের তীরটা অরণ্যের কাছে গেলেও কেন জানি না মানতে পারছিলাম না। অরণ্যের প্রতি তীব্র ভালোবাসায় আর বিশ্বাসের কারণে হয়তো এমন হচ্ছে। আমি অরণ্যের কথার আর জবাবটা একটু এড়িয়ে গেলাম। অরণ্যকে বললাম, এইরকম কিছু না, আমার ভালো লাগছে না, তাই এই বলতেছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নাও। অরণ্য আমার পাশে বসে বলল, তুমি খাবে না? আমি জবাব দিলাম, আমার মন চাচ্ছে না। অরণ্য এবার জবাব দিল, তাহলে আমি আর সুখী খেয়ে ফেলি। অরণ্যের মুখে সুখীর কথা শুনলেই যেন আমার গা জ্বালা শুরু করলো। তবুও নিজেকে কিছুটা সামলে বললাম, আচ্ছা খাও। এ বলে রুমে চলে গেলাম। একটু পর রুমে কেন জানি না মন টিকছে না, তাই একটু ডাইনিং রুমে উকি দিলাম। উকি দিয়ে খেয়াল করলাম অরণ্য সুখীকে খাইয়ে দিচ্ছে। যদিও এ কাজটা অরণ্য এর আগেও করেছে, কিন্তু কেন জানি না আজকে মানতে পারছি না। তবুও নিজেকে সামলে নিলাম, হয়তো আমার ধারণা ভুলও হতে পারে। রাতে অরণ্য আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। আমি বিস্মিত হয়ে উঠে ওয়াশরুম চেক করলাম। খেয়াল করলাম ওয়াশরুমও অরণ্য নেই। আমি এবার সুখীর রুমের দিকে এগুলাম আর খেয়াল করলাম একটা শব্দ সুখীর রুম থেকে বয়ে আসছে। ভয়ে ভয়ে সুখীর রুমের দিকে এগুতে থাকলাম। যতই এগুতে থাকলাম ততই বুকের কম্পন যেন বেড়ে চলতে লাগলো। মনে হচ্ছে এখানেই আমার মৃত্যু ঘটবে। খেয়াল করলাম সুখীর রুম থেকে একটা চেঁচামেচির আওয়াজ বের হচ্ছে। সুখী মনে হচ্ছে ব্যথায় হালকা চেঁচাচ্ছে, আর কেউ একজন হয়তো সুখীর মুখটা চেপে ধরেছে। তাহলে অরণ্য সুখীর সাথে এমন করেছে না তো? ভাবতেই যেন গাটা শিউরে উঠল, গায়ের লোম দাঁড়িয়ে গেল, বুকের হার্টবিটটা যেন ক্রমশ বাড়তে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো।
ভয়ে ভয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলে খেয়াল করলাম ঘরে কেউ নেই, কিন্তু এ ঘরে যে কেউ একজন ছিল এটার উপস্থিতি আমি ঘরে ঢুকতেই টের পেয়েছিলাম। এখন কেন জানি না মনে হচ্ছে ঘরে কেউ আছে। আশপাশ খেয়াল করলাম, দেখলাম কেউ নেই। ওয়াশরুম যখন চেক করলাম তখন কেন জানি না মনে হলো দরজা দিয়ে কেউ বের হয়েছে। তাড়াহুড়ো করে দরজার কাছে আসলাম, খেয়াল করলাম আশপাশে কেউ নেই। তাহলে আমার ধারণা কি ভুল? না, ধারণা ভুল হওয়ার কথা না। যদি একান্তই আমার ধারণাটা ভুল হতো তাহলে সুখী এভাবে উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতো না। খেয়াল করলাম সুখী উলঙ্গ অবস্থায় খাটে পড়ে আছে, তার শরীরে এক সুতা কাপড়ও নেই। শরীরটার দিকে তাকিয়ে অঝরে নিজের চোখ দিয়ে জল চলে আসলো, কারণ মেয়েটার শরীরটার এর অংশগুলো কাপড় দিয়ে ঢাকা থাকে বলে আমি তার আঘাতগুলো কখনো লক্ষ্য করতে পারিনি। সুখীর সারাটা শরীরে খামচির দাগ। কোন কোন খামচির দাগ আগে ছিল সেগুলো শুকিয়ে গেছে, আর কিছু খামচির দাগ নতুন। সুখীকে দেখে নিজের অজান্তে আমার কলেজাটা যেন ফেটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে সুখীকে কাপড় পরালাম। দেখলাম মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে, কিন্তু সুখীর এ অবস্থা কে করলো? আমি সুখীকে যখন চাদর দিয়ে মাথায় হাত বুলোতে নিলাম, সুখী আমার হাতে একটা কামড় বসিয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। সুখীর দাঁতগুলা যেন আমার হাতে বিঁধে গেল, ব্যথা হতে লাগলো অনেক। আমি রুম থেকে বের হয়ে গেলাম। হয়তো সুখী ভেবেছে আমি সেই নরপশুটা, তাই এইভাবে আমাকে কামড়ে ধরেছে। কিন্তু রুমে কে ছিল? কে রুম থেকে বের হলো? রুমে কি তাহলে অরণ্য ছিল? ভাবতে ভাবতেই যেন আমার মাথাটা ঘুরে গেল। সাথে সাথে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছে জানি না, তবে মনে হচ্ছিল আমি এক পোড়া বাড়িতে আছি। পোড়া বাড়িটা দেখতে বেশ পুরনো হলেও তার কারুকার্য ছিল মনোমুগ্ধকর। আমি কিছুটা স্তম্ভিত বিহলিত হয়ে বাড়িটা দেখতে লাগলাম। বাড়িটার ভিতর ঢুকতেই একটা অপরূপ সুন্দর মোমের পুতুল পেলাম। মোমের পুতুলটা দেখতে যেন একটা জ্যান্ত মানুষের মতো লাগছে। আমি মোমের পুতুলটা হাতে নিলাম, সাথে সাথে মনে হলো আমার দমটা আটকে যাচ্ছে। শরীরে সব ক্রিয়া যেন বন্ধ হয়ে গেছে। আমি গপ করে উঠলাম, খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি আর অরণ্য আমার পাশে শুয়ে আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কিছুক্ষণ আগে সুখী রুমে ছিলাম আর তার পাশেই আমি পড়েছিলাম। কিন্তু রুমে আসলাম কখন? আমাকে ভয় পেয়ে এভাবে উঠতে দেখে অরণ্য উঠে পড়ল, আমাকে ধরে জিজ্ঞেস করলো, কি হলো, এইভাবে উঠছো যে? কোনো সমস্যা হয়েছে? অরণ্যের কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হতে পারে, হয়তো বেশি চিন্তায় এমন হচ্ছে আমার। আমি কিছুটা শান্ত হয়ে অরণ্যকে জবাব দিলাম, না কিছু না, এমনি। অরণ্য আমার হাতটা ধরে যখন কাছে নিতে লাগলো তখন একটা ব্যথা অনুভব করলাম, আর হাতের দিকে তাকিয়ে দেখলাম কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনা সত্যিই ছিল।
কারণ এই কামড়টা আমাকে সুকি দিয়েছিল। তাহলে আমি এখানে আসলাম কিভাবে? অরণ্যের দিকে তাকিয়ে খেয়াল করলাম ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। হতে পারে অরণ্য আমার কাছে কিছু লুকাচ্ছে। ও আমাকে এ রুমে এনেছে আর আমার জ্ঞান ফেরার পর হয়তো নাটক করছে, যাতে করে আমি ঘটনাটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাই। না, অরণ্যকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তার চালাকি ধরে ফেলেছি। তাই অরণ্যের সাথে আমি ভালো ব্যবহার করতে লাগলাম। বুঝতে লাগলাম যে আমি হয়তো স্বপ্নই দেখছি। তাই অরণ্যকে বললাম, হয়তো স্বপ্ন দেখছি, বাদ দাও, ঘুমিয়ে পড়ো। অরণ্য আর কোনো কথা না বাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার মাথায় হাত বুলোতে বুলোতে অরণ্য ঘুমিয়ে গেল। কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুম ও আসলো না। সারা রাত এইভাবে কেটে গেল। আবার এইভাবে পরের দিন মাঝরাতে আমার ঘুম ভাঙল। খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। ওয়াশরুম চেক করলাম, খেয়াল করলাম ওয়াশরুমও অরণ্য নেই। এবার আমি মনটা বেশ শক্ত করে সুকির রুমের দিকে এগুলাম। পূর্বে দিনের মতো আজকেও সুকির রুমটা থেকে একই রকম শব্দ ভেসে আসছে। আমি সুকির রুমটায় প্রবেশ করলাম। খেয়াল করলাম সুকির রুমে কেউ নেই, আর সুকি উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমি আশেপাশে তাকালাম, খেয়াল করলাম আশপাশে কেউ নেই। কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন রুম থেকে দরজা দিয়ে বের হলো। আমি দরজার সামনে যেতেই খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়ে আছে। চমকে উঠল, তুমি এত রাতে সুকির রুমে কি করছো অধরা? তোমাকে কোথাও পেলাম না, তাই খুঁজতে আসলাম। আমি অরণ্যের কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ অরণ্য তো রুমেই ছিল না। তাই আমি অরণ্যকে বললাম, তুমি তো রুমে ছিলে না, তাহলে আমাকে রুমে খুঁজছিলে কেন? অরণ্য আমাকে বিনয়ের সহিত জবাব দিল। অরণ্যের জবাব শুনে আমি কিছুটা হতাশ হলাম, কারণ আমি ওয়াশরুম চেক করলেও বেলকনি চেক করিনি। তবুও কেন জানি না মনে হচ্ছে অরণ্য এ কাজটা করেছে আর আমার সাথে নাটক করছে। তাই নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। অরণ্যকে ধরে সুকির রুমের পাশ থেকে আমার রুমে নিয়ে আসলাম। টি শার্টটা মুড়ো করে ধরলাম। লজ্জা করলো না মেয়ের বয়সী একটা মেয়ের সাথে নোংরামি করে নাটক করতে? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝবো না? আমি গতকাল জ্ঞান হারিয়েছিলাম, সেই সুযোগে তুমি আমাকে নাটক করে বুঝিয়ে ফেলেছিলে। আজকে কিভাবে বোঝাবে? অরণ্য যেন আমার কথাটা শুনে আকাশ থেকে পড়ল। আমার কথা শুনে সে বলল, অধরা তুমি এসব কি বলছো? কিসের নাটক করছি আমি? তোমার মাথা কি ঠিক আছে? অরণ্যের কথা শুনে যেন আমার গাটা আরও জ্বলে গেল। আমি কর্কশ হয়ে বললাম, সুকি প্রেগনেন্ট, আর সুকির সাথে এই নোংরামিটা তুমি করেছে। তুমি ছাড়া এই বাসায় কোনো পুরুষ মানুষ নেই, আর সুকি মুখ খুলছে না। হয়তো সুকিকে তুমি ভয় দেখিয়েছ। অরণ্য এবার আমার কথা শুনে আমার গালে কষিয়ে একটা চর বসালো আর বলল, লজ্জা করলো না আমাকে আর সুকিকে নিয়ে এত নোংরা কথা বলতে? কত সংগ্রাম করে তোমাকে আমি বিয়ে করেছি, সব কি ভুলে গেছো? বিয়ের এত বছর পর ও যখন আমার বাচ্চা হয়নি, আমি তোমাকে কখনো এটা নিয়ে আঘাত করে কথা বলিনি। তুমি নিজেও আমাকে বলেছ আরেকটা বিয়ে করতে, করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সুকিকে এনেছিলাম তোমার কষ্টটা দূর করতে, আর ওকে আমি মেয়ের মতো ভালোবাসি। আর তুমি ওকে জড়িয়ে এই নোংরা কথা বলতে বিবেকে বাঁধলো না? অরণ্যের চর আর অরণ্যের কথাগুলো শুনে যেন মাথাটা আরও চড়ে গেল, কারণ বিয়ের পর এই প্রথম অরণ্য আমার গায়ে হাত তুলল। আমি চেঁচিয়ে অরণ্যকে বললাম, তাহলে সুকি প্রেগন্যান্ট হলো কিভাবে? আমি ওই রুম থেকে কাউকে বের হতে দেখেছি, আর আমি যখন সুকির
রুম এর দরজার সামনে আসি তখন তোমাকে দেখি। তার মানে তুমিই ছিলে ওই রুমে, আর সুখী ওই রুমে অলঙ্গ অবস্থায় ছিল। অরণ্য আমার কথা শুনে বিস্মিত হয়ে বলল, আমি ওই রুমে গিয়েছিলাম তোমাকে এ রুমে না পেয়ে, কারণ আমি বেলকনি থেকে এসে দেখি তুমি রুমে নেই, তাই খুঁজতে গিয়েছিলাম। আর সুখী কি করে প্রেগন্যান্ট সেটা আমারও অজানা, কিন্তু তুমি যে সুখীকে নিয়ে এত নোংরা মন্তব্য করবে আমি বুঝতে পারিনি। অরণ্যের কথাগুলো শুনে কেন জানি বিশ্বাস করতে মন চাইলেও বিশ্বাস করতে পারছিলাম না। অরণ্যের সাথে এভাবে মন কষাকষি করেই সারা রাত পার হলো। সকালে উঠে অরণ্য আমার সাথে তেমন কথা না বলে অফিসে চলে গেল, আর আমি এদিকে সিদ্ধান্ত নিলাম সুখীকে আজকে সত্যটা যেভাবে হোক বলাবো। তাই আমি সুখীর রুমে গেলাম। খেয়াল করলাম সুখী বসে আছে। আমি সুখীর কাছে গিয়ে সুখীকে বললাম, মা তুই ভয় পাস না, তুই আমাকে সবটা সত্যি বল। রাতে তোর কাছে কে আসে? তোর শরীরটারে কে এভাবে ক্ষত বিক্ষত করে? আমাকে বল মা। সুখী আমার কথাগুলো শুনে ঢুক গিলতে লাগলো, মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। আমি সুখীকে অভয় দিয়ে বললাম, আমাকে সবটা বল মা, তোর সাথে কে এমন করে? সুখী এবার আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে যা বলল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ এ কি শুনলাম আমি? তাহলে অরণ্য দোষী ছিল না? আমি শুধু শুধু অরণ্যকে এতগুলো কথা শুনিয়ে আঘাত করলাম। সুখীর কথাগুলো শুনে বুকের ভিতর একটা চাপা কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো, এ আমি কি করলাম? আমার অরণ্যকে আমি এত ভুল কি করে বুঝলাম? কিন্তু সুখীর রুমে কে আসে প্রতিদিন? কারণ সুখী বলছে, মামনি আমার রুমে কে আসে জানি না, প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে খুব কষ্ট দেয়। আমার সব জামা কাপড় খুলে ফেলে আমার শরীরে অনেক আঁচড় কাটে। শরীরে খুব ব্যথা হয় আমার। মামনি চেঁচাতে চাইলে চেঁচাতে দেয় না, আমার শরীরটাকে অনেক কষ্ট দেয়। আমি তাকে দেখতে পারি না মামনি, তবে স্পর্শ করতে পারি শুধু। মনে হয় একটা লোম জাতীয় কোনো প্রাণী আমাকে আঘাত করছে। আমাকে প্রতিদিন বলতে নিষেধ করে, এগুলো কাউকে বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। মামনি আমার অনেক কষ্ট হয়। সুখীর কথাগুলো বলে জোরে জোরে ফুপোতে ফুপোতে কাঁদতে লাগলো। সুখীর কান্না দেখে যেন আমার বুকটা আরো ফেটে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, কে এমন করে সুখীর সাথে, নাকি কোনো মানুষ, নাকি অন্য কিছু? এসব ভাবনা যেন মনকে আচ্ছন্ন করে ফেলছে। তবু নিজেকে বেশ সামলিয়ে সুখীকে বললাম, মামনি তুমি চিন্তা করো না, আজ থেকে আমি তোমার সাথে থাকবো, তোমাকে আর কষ্ট পেতে দেব না। তুমি এখন খাবার খাও মা, আর কোনো কষ্ট হলে আমাকে বলবা। কোনো সমস্যা হলেই মামনির কাছে দৌড়ে চলে আসবা। আসো মা, নাস্তাটা খাও আগে। সুখী আমার কথাটা শুনে মনে হলো একটু স্বস্তি পেয়েছে। আমাকে জড়িয়ে ধরে থাকলো কতক্ষণ। হুট করে সুখী গড়গড় করে বমি করতে লাগলো। খেয়াল করলাম সুখীর অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে লাগলো। বমির উপর বমি করতে করতে সুখী নিস্তেজ হয়ে পড়েছে। সুখীকে একা একা সামলাতে খুব কষ্ট হচ্ছে। কি করব বুঝতে পারছিলাম না। অরণ্যকে ফোন দেব কিনা বুঝতে পারছি না। এখন অরণ্যকে ফোন দিলে হয়তো হিতে বিপরীত হতে পারে। তাই 7-5 ভেবে কোনো উপায় না পেয়ে সুখীকে নিয়ে ডাক্তার সাইমার কাছে গেলাম। সুখীকে ডাক্তার সাইমা চেক আপ করে যা বলল, আমি পুরোপুরি হতাশ হয়ে গেলাম। কেন এমন হচ্ছে কোনো উত্তর যেন আমি পাচ্ছিলাম না। কারণ ডাক্তার সাইমা বলল,
আমি সুকির একটা আল্ট্রা করছি, আর আল্ট্রাতে যা দেখলাম সেটা আমার ডাক্তারি জীবনে কখনো পাইনি। সুকির পেটে 2 মাসের বাচ্চা, আর আশ্চর্যজনক হলো এটা সত্যি যে সুকির পেটের বাচ্চা এখানেই চুল, নাক, মুখ সব হয়ে গেছে। আমি আমার মেডিকেল জীবনে 20টা বছর এমন কোনো ঘটনা পাইনি। আমি জানি না এটা রহস্য কি। ডাক্তার হলো এটা বলতে হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে এটার সাথে অলৌকিক কোনো কিছু যুক্ত আছে। ডাক্তার সাইমার কথাগুলো আমি যত শুনছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম, কারণ যে জায়গায় একটা 2 মাসের বাচ্চা শুধু হার্ট বিট থাকার কথা, সে জায়গায় সুকির বাচ্চার হাত পা সব হয়ে গেছে। কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। তাই ডাক্তার সাইমাকে আবার জিজ্ঞেস করলাম, আপনি কোথাও ভুল হচ্ছে না তো? হয়তো অন্য কারো রিপোর্টের সাথে বদলে গেছে। উনি আমাকে জোর দিয়ে বললেন, আল্ট্রাটা আমি নিজে করেছি, এরকম দেখার পর বারবার করেছি, প্রতিবারেই রেজাল্ট একই রকম এসেছে। আমিও বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। আমি আমার সিনিয়র কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, সবাই বিষয়টা নিয়ে হতাশ। কেউই জানে না এটার মানে কি। অনেকে এ বিষয় নিয়ে গণমাধ্যমকে জানাতে চেয়েছিল, কিন্তু সুকি যেহেতু অবিবাহিত, তাই আমি সুকির ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করার অনুমতি দিইনি। আমি ডাক্তার সাইমার কথাগুলো শুনে আরও হতাশ হতে লাগলাম। ওনাকে বললাম, এখন আমার কি করা উচিত? আমি বুঝতেছি না, আপনার কোনো পথ জানা থাকলে বলুন। উনিও বেশ চিন্তা করে আমাকে উত্তর দিল, আমার পরিচিত একজন প্রফেসর আছে যিনি দীর্ঘ বছর ধরে এসব অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করছে। আপনি দয়া করে একটু ওনার সাথে কথা বলুন, উনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন, আর আমিও তো আছি। ডাক্তার সাইমার কথাগুলো শুনে মনে একটু ভরসা পেলাম। ওনার কাছ থেকে ঠিকানাটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে সুকিকে কিছু খেতে দিলাম। সুকি খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে অরণ্য আসলো। অরণ্যকে কি বলে সরি বলবো বুঝতে পারছিলাম না। অরণ্যকে আমার সাথে কোনরূপ কথা না বলে রুমে চলে নিতে নিল। ঠিক ওই সময় অরণ্যের হাতটা ধরে অরণ্যকে বেশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। অরণ্য আমাকে এভাবে কাঁদতে দেখে বলল, কাঁদছো কেন এইভাবে? কি হয়েছে তোমার? আমি কাঁদতে কাঁদতে অরণ্যকে সবটা ঘটনাটা খুলে বললাম। অরণ্য আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার ভুলটা যে ভেঙেছে এতেই আমি অনেক খুশি। আর এত হতাশ হবার কিছু হয়নি। অধরা, সব কিছুই সৃষ্টির থাকে, ধ্বংস থাকে, আর উপায়ও থাকে। অরণ্যের কথা শুনে আমি বেশ স্বস্তি পেলাম। মনটা বেশ উৎফুল্ল হলো। আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুকির রুমে গেলাম ঘুমাতে। সুকিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে একটা আওয়াজ পেলাম কানে, আর আমার ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম কেউ এক নজর রুমে প্রবেশ করেছে, কিন্তু তার উপস্থিতি টের পেলেও চোখে দেখতে পাচ্ছিলাম না। সুকির শরীরের উপর লোমের মতো কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। সুকির সাথে সাথে ছটপট করতে লাগলো। আমি সুকিকে সাহস করে আরো জোরে জড়িয়ে ধরলাম। এবার মনে হলো ওই লোম জাতীয় কিছু একটা আমার উপস্থিতি টের পেয়ে রুম থেকে প্রস্থান নিল। সুকিকে জোরে ঝাপটে ধরে সারা রাত পার করলাম। পরের দিন সকালে ডাক্তার সাইমার দেওয়া ঠিকানায় প্রফেসর বিশ্বাসের বাড়িতে গেলাম সুকিকে নিয়ে। বাড়িতে ঢুকতে খেয়াল করলাম মধ্যবয়স্ক, কালো, রোগা, পাতলা একজন লোক চেয়ারে বসে
সিগারেট টানছে। আমাকে দেখে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি মিস অধরা আর পাশের মেয়েটি সুখী। ওনার কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ ওনার সাথে আমার পরিচয় ছিল না কখনো। তাই হ্যাঁ বোধক মাথা নেড়ে বললাম, ওনার কথাগুলো সঠিক। এবার উনি জবাব দিয়ে বলল, ডাক্তার সাইমা আমাকে আপনার কথাগুলো বলেছি। এখানে একটু বসুন, আমি আসছি। আমি সুকিকে নিয়ে বসলাম, আর উনি কোথায় যেন গেল। কিছুক্ষণ পর আবার আসলো, আবার আমাকে বলল, আমি আপনাকে এই ব্যাপারটা নিয়ে আরও 1 মাস পর কথা বলবো। 1 মাস পর এই ঘটনাটা পাল্টে যাবে। আপনি ঠিক আমার সাথে 1 মাস পর দেখা করবেন। আমি ওনার কথায় বেশ বিরক্ত হলাম, মনে মনে রাগও হলো, কারণ উনি কিছু না শুনে আমাকে 1 মাস পর আসতে বলল। মেজাজটা খুব চড়ে গেল, তবুও নিজেকে বেশ সামলিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে ওখান থেকে প্রস্থান নিলাম। বাসায় এসেও যেন স্বস্তি পাচ্ছিলাম না। চিন্তার উপর চিন্তা আমাকে গ্রাস করতে লাগলো। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, আর আমি প্রতিবারে ওই মোমের পুতুলটা স্বপ্ন দেখতে লাগলাম। এইভাবে 1 মাস কাটলো। হুট করে এক সকালে খেয়াল করলাম আমার পেটটা বেশ ফুলে গেছে, আর সুকিও বাড়িতে নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে সুকিকে খুঁজলাম, কিন্তু সুকিকে কোথাও পেলাম না। আমার পেটের এই অবস্থা দেখে তাড়াহুড়া করে ডাক্তার সাইমার নিকট গেলাম। উনি আমাকে চেক আপ করে উনি নিজেও বেশ বিস্মিত হলো, আর বিস্মিত হয়ে আমাকে যা বলল আমিও বিস্মিত না হয়ে পারলাম না। কারণ উনি বলল, মিসেস অধরা, আপনি 3 মাসের গর্ভবতী, আর অলৌকিকভাবে এটাই সত্যি যে সুকির পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা এখন আপনার পেটে। কি বলছেন ম্যাডাম? আমি হুট করে কিভাবে প্রেগনেন্ট হলাম, এটা কি করে সম্ভব? ডাক্তার সাইমা আমাকে হতাশ হয়ে জবাব দিল, এর কারণ আমার জানা নেই, তবে সুকি কোথায় তাকে দেখছি না যে। আমি হতাশ কণ্ঠে উত্তর দিলাম, সুকিকে কোথাও খুঁজে পাচ্ছি না। এবার ডাক্তার সাইমা নড়ে চড়ে বসে আমাকে বলল, আমার এবার সত্যই মনে হচ্ছে এটার সাথে বাইরের কোনো জগতের মিল রয়েছে। আপনি আবার প্রফেসর বিশ্বাসের কাছে যান। ডাক্তার সাইমা প্রফেসর বিশ্বাসের কথা বলতে আমার মনে পড়ে গেল, প্রফেসর বিশ্বাস বলেছিল 1 মাস পর কাহিনী পাল্টে যেতেও পারে। তার মানে উনি আগে থেকে সব জানতেন এমন হবে। আমি কিছু উপায় না পেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিমূর্ত হয়ে বসে রইলাম। অরণ্য আসলো। অরণ্যকে ঘটনাটা সব খুলে বললাম। অরণ্য আমাকে বেশ আশ্বাস দিল। এবার একটু ভরসা পেলাম মনে হচ্ছে। পরের দিন অরণ্যকে নিয়ে প্রফেসর বিশ্বাসের বাড়ি গেলাম। খেয়াল করলাম আগের মতোই উনি চেয়ারে বসে সিগারেট টানছে। আমাদের দেখে বলল, আরে মিস অধরা যে, একটু বসেন, আমি আসছি। এই বলে উনি পাশের রুমে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বেশ ভালো করে দেখল। এরপর আমাকে যা বলল আমি আর অরণ্যকে রীতিমতো ভয় পেয়ে গেলাম। অবাক হয়ে গেলাম, মনে হচ্ছে কোনো রূপকথার গল্প শুনছি। কারণ প্রফেসর বিশ্বাস বললেন, মিসেস অধরা, আপনার পেটটা খেয়াল করলাম, তার গ্যাসের প্রবলেম আছে নাকি? উনার এইরকম গা ভাসানো কথা শুনে আমার বেশ রাগ উঠল, কারণ উনি সবটা জেনেও এইরকম মজা করছেন। আর একদিক দিয়ে আমার অস্থিরতার মাত্রা বাড়তে থাকলো। বেশ রাগান্বিত হয়ে উনাকে জবাব দিলাম, আপনি মাঝে মাঝে খুব হেয়ালি করেন, কথা বলেন। আপনি নিশ্চয় সবটা জানেন, তাহলে এমন কেন বলছেন?
আমাদের এরকম অবস্থায় এখন মজা করা আপনার উচিত হচ্ছে কি? উনি একটু কাশি দিয়ে আমাকে বললেন, আপনি একটু বেশি অস্থির হচ্ছেন। এরকম অনেক কথা আছে, আপনি শুনলে আরও অস্থির হবেন। এবার আসি কাজের কথায়। মিসেস অধরা, আমি জানি আপনি বুঝতে পারছেন না আপনার পেটের বাচ্চাটা কার, আর যে বাচ্চাটা সুখীর পেটে ছিল সেটা আপনার পেটেই বা কিভাবে আসলো। আপনার নিশ্চয় এ প্রশ্নের উত্তরগুলো জানতে ইচ্ছে করছে। তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমি একটু হতাশ হয়ে বললাম, বলুন কি কাজ করতে হবে? উনি বললেন, বলছি, তবে আগে বসুন। পাশের ব্যক্তিটা কি আপনার স্বামী অরণ্য? আমি মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার উনি অরণ্যকে বললেন, আচ্ছা, আপনাকে এখন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনি দয়া করে ভয় পাবেন না। অরণ্য বেশ ভয়ে ভয়ে উত্তর দিল, কি এমন হতে পারে? আমি কি জানতে পারি? প্রফেসর বিশ্বাস উত্তর দিলেন, ঠিক সময়ে বুঝতে পারবেন। এখন অস্থির না হয়ে শান্ত হয়ে বসুন। আর মিসেস অধরা? আমি উত্তর দিলাম, হ্যাঁ বলুন। আপনি টেবিলের সামনে একটা চেক বোর্ড দেখতে পাচ্ছেন আশা করি। উত্তরে আমি বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনাকে চেক বোর্ডটায় হাত দিতে হবে, আর চেক বোর্ডটিতে হাত দেওয়ার পর আপনি যা অনুভব করবেন আমাকে বলবেন। আমি একটু ভয় পেলেও নিজেকে সামলে বললাম, আচ্ছা, আমি এখনই হাত দিচ্ছি। এই বলে হাতটা দিতে যাব ঠিক এই সময় প্রফেসর বিশ্বাস আমার হাতটা সরিয়ে বলল, এখন না মিস অধরা। তাহলে? আমি সারা ঘর মোমবাতি দিয়ে জ্বালিয়ে তারপর আপনাকে ধরতে বলবো। এরপর প্রফেসর বিশ্বাস সারা ঘরে মোমবাতি জ্বালালো আর আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চেক বোর্ডে হাত দিন। আর অরণ্য সাহেব, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলেও আপনি ভয় পাবেন না, ঠিক আছে? অরণ্য হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিল, আর আমি চেক বোর্ডটায় হাত দিলাম। আর চেক বোর্ডটাতে হাত দেওয়ার সাথে সাথে সারা ঘর কাঁপতে লাগলো। ঠিক এই সময় প্রফেসর বিশ্বাস আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চোখটা বন্ধ করুন। আমি প্রফেসর বিশ্বাসের কথা অনুযায়ী চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার সাথে সাথে আমি সেই স্বপ্ন দেখা পোড়া বাড়িটা খেয়াল করলাম। আমার কাছে মনে হচ্ছে আমি পোড়া বাড়িটার ভেতরে ঢুকছি। আস্তে আস্তে বাড়িটায় ঢুকতে গেলাম আর সেই মোমের পুতুলটা দেখতে পেলাম। মোমের পুতুলটা ধরার সাথে সাথে খেয়াল করলাম সুখী আমার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে সুখী আসল কিভাবে, আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না। খেয়াল করলাম সুখী কোথাও দৌড়ে যাচ্ছে। আমি সুখীর পিছন যেতে লাগলাম। খেয়াল করলাম সুখী একটা রুমের মধ্যে ঢুকলো। আমিও রুমের মধ্যে গেলাম। পরক্ষণে রুমটা বেশ অন্ধকার হয়ে গেল, আবার কিছুক্ষণের মধ্যে রুমটা আলোকিত হয়ে গেল। খেয়াল করলাম সুখী একটা সিংহাসনে বসে আছে। সুখীকে এমন অবস্থায় দেখে আমি বেশ অবাক হলাম। ঠিক এই মুহূর্তে ঘরটা আবার কাঁপতে লাগলো আর মোমবাতিগুলো সব নিভে গেল। প্রফেসর ঘরের লাইটটা অন করে আমাকে বলল, মিসেস অধরা, এবার চোখটা খুলুন। আমি চোখটা খুললাম আর দেখলাম অরণ্যকে বেশ শান্ত হয়ে আমার পাশে বসে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। এবার প্রফেসর বিশ্বাস আমাকে বলল, সুখীকে এ অবস্থায় দেখে কেমন লেগেছে? আমি হতবাক না হয়ে পারলাম না, কারণ প্রফেসর বিশ্বাস কিভাবে বুঝলো আমি কি দেখছি। আমি হতবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কিভাবে আমি সুখীকে দেখেছি? আর সুখী ওইখানেই বসে আছে কেন? আর সুখী কোথায় গেল? প্রফেসর বিশ্বাস একটু দম নিয়ে বলল,
সুকি কে জানতে চান? আর কোথায় গেল জানতে চান? হ্যাঁ, জানতে চাই, বলুন। প্রফেসর বিশ্বাস শান্ত স্বরে জবাব দিল, সুকি কোনো সাধারণ মানুষ না, সুকি একটা অতৃপ্ত আত্মা। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম আর বললাম, অতৃপ্ত আত্মা মানে? প্রফেসর বিশ্বাস জবাব দিল, হ্যাঁ, অতৃপ্ত আত্মা। তাহলে সুকি আমার বাসায় কেন আসলো? আর সুকির সাথে এমন কেন হলো? আর আমার পেটে সুকির বাচ্চা কিভাবে আসলো? প্রফেসর বিশ্বাস এবার জবাব দিল, সুকির যে বাচ্চাটা আপনার পেটে এসেছে সেটা সুকি চেয়েছিল যে আসুক আপনার পেটে। বাচ্চাটা হলো চন্দ্রাবতী। আমি অবাক হয়ে বললাম, চন্দ্রাবতী? এই চন্দ্রাবতী কে? চন্দ্রাবতী হলো সুকির সেই মৃত বাচ্চা, যে বাচ্চাটা পৃথিবীতে আসার আগে মরে গিয়েছিল। আমি আর অরণ্য কিছুটা হতবাক হয়ে জবাব দিলাম, আপনি ঠিক কি বলছেন? আমরা বুঝতে পারছি না। উনি একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাদের জবাব দিল, সুকি তার প্রতিশোধ নেওয়ার জন্য তার বাচ্চা চন্দ্রাবতীকে এই পৃথিবীতে আনতে চাচ্ছে, আর সুকি তার মেয়ে চন্দ্রাবতীকে দিয়েই তার প্রতিশোধ পূরণ করবে। আর সুকির বাচ্চাটা পৃথিবীতে আসার জন্য একটা মানব শরীরের দরকার ছিল, আর সেই জন্য সুকি ছলনার আশ্রয় নিয়ে আপনার বাসায় এসেছিল। আর সুকি জানতো যে তার বাচ্চার যখন 3 মাস বয়স হবে, তার পেটে তখন বাচ্চাটা একটা মানব শরীরে প্রবেশ করাতে হবে, আর মানব শরীরে প্রবেশ করলে বাচ্চাটা পৃথিবীতে আসতে পারবে। তাই বাচ্চাটা মিসেস অধরা আপনার পেটে স্থানান্তরিত হয়েছে, আর স্থানান্তরিত হওয়ার পর সুকির জায়গায় চলে গেছে। বাচ্চাটা জন্মের পর সুকি তার প্রতিশোধ নেবে। আর মাঝখানে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে কিছু মায়া আর ছলনাও ছিল। আমি কিছুটা অবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, কি এমন প্রতিশোধ নেবে সুখী? আর সুখী মেয়েটাই বা কে? আর বাচ্চাটা কি আমাকে জন্ম দিতেই হবে? জন্ম যেন না হয় তার কি কোনো উপায় নেই? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে জবাব দিল, বাচ্চাটিকে জন্ম। কারণ প্রফেসর বিশ্বাস যা বলল, হ্যাঁ, জানতে চাই, বলুন সুকি কে আর কিসের প্রতিশোধ নিতে চায়? এবার প্রফেসর বিশ্বাস যা বলল, আমি আর অরণ্য আবারও হতচকিয়ে গেলাম।